হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 3 অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন বিনিয়োগ তথ্য প্রাপ্তি। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো অবটেইনিং ইনভেস্টমেন্ট ইনফরমেশন এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফর্মেটটা হচ্ছে লিকুইডিটি রেশিও, 2 নাম্বার ফর্মেটটা হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও, 3 নাম্বারটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিও, 4 নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও। এই 4টা ফর্মেট মিলেই হচ্ছে আমাদের পার্ট সিতে অথবা পার্ট বিতে একটা প্রশ্ন হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে দিছি। দেখতেছি যে এই 3 নাম্বার চ্যাপ্টার থেকে 2017 সালে কোনো প্রশ্ন হয় নাই। 2018 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2019 সালে কোনো প্রশ্ন দেয় নাই। 2020 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2021 সালে পার্ট বিতে একটা, 2022 সালে পার্ট বিতে একটা, 2023 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আছে। তো তোমরা পরীক্ষা দিবা 2024 সালে। আশা করি 2024 সালে এখান থেকে পার্ট বি অথবা পার্ট সিতে যে কোনো একটা প্রশ্ন তোমরা পাবা। তবে মোস্ট প্রবাবিলিটি এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন আসবে। আমার কথায় সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন যেহেতু এই চ্যাপ্টার আমাদের 4টা ফরম্যাট, আগে আমরা ফরম্যাট নিয়ে একটু আলোচনা করব, বেসিক আলোচনা, এরপর আমরা অঙ্ক শুরু করব। মূলত এই চ্যাপ্টারটা আমরা সেই ইন্টার থেকে পড়ে আসছি, যেটাকে আমরা ইন্টার পড়তাম অনুপাত বিশ্লেষণ অঙ্ক। তো এর মধ্যে সর্বপ্রথম ফরম্যাট এক হচ্ছে লিকুইডিটি রেশিও বা শর্ট টার্ম সলভেন্সি রেশিও, বা যার বাংলা হচ্ছে তারল্য বা স্বল্প মেয়াদী অনুপাত। প্রথম সূত্র হচ্ছে কারেন্ট রেশিও, যেটাকে আমরা বাংলায় বলতাম হচ্ছে চলতি অনুপাত, যার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট রেশিওর সূত্রটা আমরা কি পড়লাম বলেন তো দেখি সবাই। কারেন্ট Current asset divided by current liability. গুড। অ্যান্ড কারেন্ট অ্যাসেট কি কি এটা আমরা সবাই জানি। যদি কেউ না জানেন তাহলে নিচে লেখা আছে কারেন্ট অ্যাসেটগুলো আমি একবার পড়তেছি। যেমন ক্যাশ, ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি, নোট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, আদার্স রিসিভেবল, অর্থাৎ রিসিভেবল নামে যা থাকবে সবই হচ্ছে কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি 3টা ফর্মে থাকতে পারে, র মেটেরিয়াল থাকতে পারে ইনভেন্টরির, ওয়ার্কিং প্রসেস থাকতে পারে, ফিনিশ গুড থাকতে পারে, সাপ্লাইস এবং কি প্রিপেড এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স মানে কি অগ্রিম খরচ। তাহলে এই কয়েকটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। আর কারেন্ট লায়াবিলিটি কী কী? কারেন্ট লায়াবিলিটি হচ্ছে নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, আদার্স পেয়েবল, অর্থাৎ সকল ধরনের পেয়েবল হচ্ছে চলতি দায়, শুধুমাত্র বন্ডস পেয়েবল বাদে। বন্ডস পেয়েবল বাদে আর যে ধরনের পেয়েবল দেখবা সবগুলি হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। আনআর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়, প্রভিশন ফর ট্যাক্সেস আয়কর সঞ্চিতি, ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাট বা ট্যাক্স পেয়েবল, ডিভিডেন্ড পেয়েবল এবং কি অ্যাক্রুড এক্সপেন্স। অ্যাক্রুড এক্সপেন্সের বাংলা হচ্ছে বকেয়া খরচ। এখানে চলতি সম্পদের মধ্যে আসে প্রিপেড এক্সপেন্স মানে অগ্রিম খরচ, আর এখানে আসে অ্যাক্রুড এক্সপেন্স মানে বকেয়া খরচ। এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র আমরা ক্লিয়ার করলাম, সেটা হলো কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সূত্রটা আবার একটু বলেন তো দেখি। কারেন্ট রেশিও সূত্রটা কি? Current asset divided by current liabilities. ওকে। 2 নম্বর সূত্র আমরা শিখব কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিও, যেটাকে আমরা বললাম তরল বা তারল্য অনুপাত। যার সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে 2টা জিনিস বাদ দিব, 1 ইনভেন্টরি, 2 প্রিপেড এক্সপেন্স। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি এবং প্রিপেড এক্সপেন্স আমরা দুইটাই বাদ দিব। আর ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি বাদ দিব একটা, তার নাম হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। তাহলে কুইক রেশিও বা অ্যাসেট টেস্ট রেশিও সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ব্যাংক ওভারড্রাফট মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি মাইনাস কি, সরি আমি সূত্রটা ভুল বলছি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি মাইনাস ব্যাংক ওভারড্রাফট। তাহলে কারেন্ট রেশিও এবং কুইক রেশিও অথবা অ্যাসেট টেস্ট রেশিও, এই দুটো সূত্র ইনশাআল্লাহ আশা করি মনে থাকবে নাকি? জি স্যার। এরপরে এটা দেখেন কুইক রেশিও, আর তারপরটা হলো সুপার কুইক রেশিও বা অ্যাবসোলিউট রেশিও। যদি এটা আমাদের কাজে লাগে না, তারপরে সূত্রটা একটু দেখে রাখবো। যার সূত্র হচ্ছে ক্যাশের সাথে মার্কেটেবল সিকিউরিটি আমরা যোগ করবো ডিভাইডেড বাই হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। এরপরে যে তিনটা সূত্র আমাদের কাজে লাগবে।
সেটা হচ্ছে এক হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস মানে কি মোট চলতি মূলধন, যার সূত্র হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের মোট যোগফল। কারেন্ট অ্যাসেটের যোগফলকে আমরা বলবো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আর নিট ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি নিট কার্যকরী মূলধন, যার সূত্র কি কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি আমরা কি করব বলো দেখি, বাদ দিব। মাইনাস করব। তাহলে কারেন্ট অ্যাসেটে কারেন্ট লায়াবিলিটি দ্বারা যদি ভাগ করি তাহলে হয় হচ্ছে কারেন্ট রেশিও, আর কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি যদি বাদ দেয় তাহলে হবে কি বলো দেখি নিট ওয়ার্কিং ক্যাপিটাল। ক্যাপিটাল। ক্লিয়ার কথা? জি স্যার। এখন প্রশ্নের মধ্যে নিট ওয়ার্কিং ক্যাপিটাল না আছে, যদি বলে নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি ডিভাইডেড বাই হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। ঠিক আছে, এই দুইটা সূত্র কিন্তু অনেক সময় কনফিউশন মনে হয়। তাহলে শুধু নিট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কি বলেন তো দেখি সবাই? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। আর নিট ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও যদি বলে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। ওকে, তাহলে লিকুইডিটি রেশিওর সূত্রগুলি আমরা এখান থেকে দেখতে পারলাম। তো এই সূত্রগুলি তোমরা বারবার রিভিশন দিবা, রিভিশন দিলে আমাদের সূত্রগুলি অটো মনে পড়বে। এরপর আমরা 2 নাম্বার ফর্মেটে আসবো, অ্যাক্টিভিটি বা এফিসিয়েন্সি রেশিও। এক্ষেত্রে আমাদের কয়েকটা সূত্র আছে, সবগুলো সূত্র গুরুত্বপূর্ণ। কি কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দিতেছি। প্রথমটা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, দেনাদার আবর্তন অনুপাত। তো দেনাদার আবর্তনের সাথে বাকিতে ক্রয়ের সম্পর্ক নয় বাকিতে বিক্রয়ের সম্পর্ক, বলেন তো দেখি। বাকিতে বিক্রয়। তাহলে উপর হবে নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই যার টার্নওভার বের করব তার অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ কি অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার সূত্র নিট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাভারেজ। হ্যাঁ, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার এটা অনেক সময় প্রশ্নে দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে না। যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বের করতে হবে অ্যাভারেজ মানে হচ্ছে ওই আইটেমের ওপেনিং টাকার সাথে ক্লোজিং টাকা যোগ করে 2 দ্বারা ভাগ। মনে থাকবে কথা? জি স্যার। তাহলে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত? 2। 2। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্রটা একটু বলেন তো দেখি। নিট ক্রেডিট Credit সেলস sale divided by average account receivable. অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করার সূত্র কি? ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল Opening account receivable plus closing account receivable ভাগ 2. গুড। 2 নাম্বারটা অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল বাকিতে ক্রয়ের সাথে সম্পর্ক, এর জন্য নিট ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ কি বলো দেখি অ্যাকাউন্টস পেয়েবল। এই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল বের করার সূত্র সে আগেরটাই, ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত? 2. 2। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার দুইটা সিমিলার, মনে থাকবে? জি স্যার। জি স্যার। 3 নাম্বারটা হচ্ছে ইনভেন্টরি টার্নওভার মানে মজুদ আবর্তন অনুপাত, যার সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয়, এটাই আমরা অ্যাভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করব। অ্যাভারেজ ইনভেন্টরি মানে কি সে আগের মতো ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত? 2। 2। তাহলে আমরা এখানে 3টা টার্নওভারের সূত্র জানলাম, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার এবং কি ইনভেন্টরি টার্নওভার। মনে থাকবে 3টা টার্নওভারের সূত্র? জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। ওকে, এবার আসি অ্যাসেট টার্নওভার। যদি অ্যাসেট টার্নওভার রেশিও যদি বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে নিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাসেট। তাহলে এই ক্ষেত্রে অ্যাভারেজ অ্যাসেট বের করি কি ওপেনিং অ্যাসেট প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত? 2। 2। তাহলে অ্যাসেট টার্নওভার সূত্র নিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ সেলস। যদি রিটার্ন অন অ্যাসেট বা ইনভেস্টমেন্ট রেশিও বের করতে বলে, রিটার্ন মানে নিট ইনকাম, তাহলে উপরে নিট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাসেট ইনটু হচ্ছে 100। আর রিটার্ন অন কমন স্টক ইকুইটি রেশিও যদি বের করতে বলে, রিটার্ন মানে নিট ইনকাম, তাহলে উপরে হচ্ছে নিট ইনকাম আর নিচে হচ্ছে কারটা বের করতেছি কমন স্টক, এর জন্য অ্যাভারেজ কমন স্টক। আর এক্ষেত্রে অ্যাভারেজ কমন স্টক বের করার সূত্র সেম, ওপেনিং কমন স্টক প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত? 2। 2। তাহলে মনে রাখবেন যে কোনো কিছু অ্যাভারেজ বের করার জন্য ওইটার ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই কত? 2। এখন একটা কথা একটু মনে রাখবেন,
আমরা তখনই এই সূত্র অ্যাপ্লাই করব যখন ওপেনিং এবং ক্লোজিং দুইটার মানই প্রশ্নে দেওয়া থাকবে। যদি একটা দেওয়া থাকে সেটা হোক ওপেনিং হোক ক্লোজিং, একটা যদি দেওয়া থাকে তাহলে সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই, যারা থাকবে সেটাই অ্যাভারেজের মান। মনে থাকবে কথা? জি স্যার। তাহলে আমরা কখন সূত্র অ্যাপ্লাই করব বলো তো দেখি? ওপেনিং ক্লোজিং যখন দুইটাই opening দেয়া এবং থাকবে। আর যদি closing দুইটার দেওয়া একটা থাকবে। দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই, যেটা আছে সেটাই কার মান? এভারেজের মান। অ্যাভারেজের মান। অ্যাভারেজের মান। তাহলে 2 নাম্বার ফরম্যাটে এই সূত্রগুলি তোমাদের পড়তে হবে। এবার আমরা চলে যাব 3 নাম্বার ফরম্যাট, প্রফিটাবিলিটি রেশিও। যার সূত্র হচ্ছে এখানে দুইটা রেশিও, একটা হলো গ্রস প্রফিট রেশিও, একটা কি নিট প্রফিট রেশিও। দুইটা সূত্র সিমিলার। গ্রস প্রফিট রেশিওর ক্ষেত্রে উপরে গ্রস প্রফিট, নিট প্রফিটের ক্ষেত্রে উপরে নিট প্রফিট। আর উভয় ক্ষেত্রে এখানেও নিট সেলস, এখানেও কি নিট সেলস ইন্টু 100। তাহলে গ্রস প্রফিট রেশিওর সূত্র কি? গ্রস প্রফিট ডিভাইডেড নিট সেলস ইন্টু, 100 আর নিট প্রফিটের ক্ষেত্রে সূত্র কি? net profit Net by profit ইন্টু 100। তাহলে এখানে মাত্র দুইটা সূত্র, দুইটা সূত্র খুবই ইজি সূত্র, sales দুইটা সূত্র into একটু দেখে 100. নিই। এবার আমরা 4 নাম্বার ফরম্যাট আসবো। সবচেয়ে ইম্পর্টেন্ট ফরম্যাট হচ্ছে 4 নাম্বার ফরম্যাট। মনে রাখবা 4 নাম্বার ফরম্যাটের সূত্রগুলি যদি তুমি পরীক্ষার মধ্যে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো তাহলে মনে করবা যে তোমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। কথা বুঝতে পারছি? আর এই জি স্যার। সূত্রের মধ্যে যদি গন্ডগোল করো জি তাহলে স্যার। মনে করবা যে এই চ্যাপ্টারের অঙ্কগুলি এখন পর্যন্ত আমার কমপ্লিট হয় নাই। অতএব এখানে তিনটা সূত্রে এক একটা সূত্র হলো 1000 পাওয়ারের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। মনে রাখবে 7 দিনে কোর্স, ঠিক আছে? তাহলে প্রথম যে সূত্র সেটা হলো কি? ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিওর সূত্রটা হচ্ছে টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড, সরি লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। ঠিক আছে? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই কি ফান্ড বলো দেখি? জি স্যার। equity fund Equity fund. ইকুইটি এখন বা প্রোপ্রাইটি আমাদের ব্যালেন্স শিটের দায় পাশে তিনটা জিনিস থাকে। 1 কারেন্ট লায়াবিলিটি, 2 লং টার্ম লায়াবিলিটি, 3 অনার্স ইকুইটি। তাহলে দায় পাশে আমাদের কটা জিনিস থাকবে? তিনটা, কারেন্ট লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি এবং কি অনার্স ইকুইটি। এই অনার্স ইকুইটি আইটেমগুলি এক এক অঙ্কে এক এক রকম থাকে, এর জন্য অনার্স ইকুইটি আইটেমগুলি মুখস্থ করার কোনো দরকার নাই, এটা অটো বের হয়ে যাবে। আমরা কারেন্ট লায়াবিলিটি চিনি, পড়ে আসছি, আর কারেন্ট লায়াবিলিটি আমরা দেখলেই চিনতে পারবো। আর লং টার্ম লায়াবিলিটি মানে কি? ঋণ, মানে ডেপ্ট, বন্ড বা ডিবেঞ্চার, এরকম যদি কোনো আইটেম থাকে তাহলে সেটা কি লং টার্ম। মনে রাখবেন এই কারেন্ট লায়াবিলিটি এবং লং টার্ম লায়াবিলিটি এই দুইটা বাদে দায় পাশে আর যাই থাকবে সেটাই হচ্ছে অনার্স ইকুইটি। মনে থাকবে? জি স্যার জি স্যার। তাহলে কি বললাম? কারেন্ট লায়াবিলিটি এবং লং টার্ম লায়াবিলিটি দুইটা বাদে দায় পাশে যা থাকবে সবই কি Honors equity. আর অনার্স ইকুইটির কথা মানে হচ্ছে ইকুইটি ফান্ড। ক্লিয়ার? জি স্যার। তাহলে ডেপ্ট ইকুইটি রেশিও সূত্রটা কি বলেন তো দেখি? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড। প্রপার্টি রেশিও সূত্র হচ্ছে ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। সূত্র কি বলেন তো দেখি? ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই total টোটাল asset অ্যাসেট। Total টোটাল asset. অ্যাসেটের মধ্যে একটা কথা আছে, এক্সেপ্ট ফিকটিসিয়াস অ্যাসেট, মানে হচ্ছে সম্পদের মধ্যে যদি কোনো ভুয়া সম্পদ থাকে তাহলে সেটা বাদ। ঠিক আছে? ভুয়া সম্পদ থাকলে সেটা কি বাদ দিব। তাহলে প্রপার্টি রেশিও সূত্রটা একটু বলেন তো দেখি ক্লিয়ার করে আরেকবার। Equity divided by total asset. ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটের মধ্যে যদি ফিকটিসিয়াস অ্যাসেট থাকে তাহলে সেটা কি বাদ দিব। বাদ। Minus ফিকটিসিয়াস মানে কি? ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ কি? ভুয়া সম্পদ হলো প্রিলিমিনারি এক্সপেন্স, ডিসকাউন্ট অন শেয়ার, ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট। ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট মানে বিলম্বিত বিজ্ঞাপন, ডিসকাউন্ট অন শেয়ার মানে শেয়ারের অবহার, প্রিলিমিনারি এক্সপেন্স মানে প্রাথমিক খরচাবলী। এগুলো যদি থাকে এগুলো হলো ভুয়া সম্পদ। এই ভুয়া সম্পদগুলি বাদ দিয়ে দিব। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। তাহলে দেখেন এখানে তিনটা সূত্রের মধ্যে আমাদের কমন কি বলো দেখি? ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড কিন্তু তিনটা সূত্রের মধ্যে আসতেছে। তাহলে ইকুইটি ফান্ড আমরা বলছি লং টার্ম এবং কারেন্ট লায়াবিলিটি দুইটা বাদে দায় পাশে থাকবে সবই কি ইকুইটি ফান্ড।
এখন প্রশ্ন উপরে লেখা আছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি। এই ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি কি? ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি হচ্ছে লং টার্ম লায়াবিলিটির সাথে প্রিফারেন্সিয়ার যোগ। মনে থাকবে? তাহলে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটির মধ্যে কী কী আসবে? লং টার্ম লায়াবিলিটির সাথে কী যোগ বলো তো দেখি? প্রিফারেন্স শেয়ার। প্রিফারেন্স শেয়ার। যদি প্রিফারেন্স শেয়ার থাকে তাহলে লং টার্মের সাথে আমরা যোগ করব, আদারওয়াইজ লং টার্মে যোগফলই হবে কি? ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি। তাহলে আমরা 4টা ফরম্যাটের যে সূত্রগুলি আছে এই সূত্রগুলি আমরা রিভিশন দিলাম। আমরা একবার করে পড়লাম, তোমরা যখন অঙ্ক শুরু করবো তখন এই কয়েকটা সূত্র একটু রিভিশন দিবা, এরপরেও অঙ্ক শুরু করবা। রিভিশন না দিয়ে অঙ্ক শুরু করাটা বোকামি হবে। আর রিভিশন প্রতিবার অঙ্ক করার ক্ষেত্রে একবার রিভিশন দিলে দেখবা যে অটো সূত্রগুলি মনে পড়বে অঙ্ক করার ক্ষেত্রে। এর জন্য অঙ্ক শুরু করার আগে সূত্রগুলি একবার রিভিশন দিতে হবে। এখন আমাদের কিছু অঙ্ক আছে, আমরা 2-1টা অঙ্ক এখান থেকে একটু প্র্যাকটিস করব। এর মধ্যে সর্বপ্রথম যে অঙ্কটা সেটা হলো এক্সারসাইজ 1, যেটা 2020 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইতে আসছিল। প্রশ্নে বলছে তারিম লিমিটেড ব্যালেন্স শিট 31/2020। এবার সে দায় পাশ দিয়ে আছে আর এই পাশে কি সম্পদ পাশ দিয়ে আছে। তাহলে দায় পাশে আমরা বলছিলাম 3টা জিনিস থাকে। কী থাকে দায় পাশে বলো তো দেখি? কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, আর হচ্ছে ওনার সিকিউরিটি। গুড। এখন আমাকে বলেন অ্যাকাউন্টস পেয়েবল ব্যাংক ওভারড্রাফট এই দুইটা কার মধ্যে পড়ছে? কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি। লং টার্মের মধ্যে পড়ছে লং টার্ম লোন 10% ডিবেঞ্চার। এই দুইটা কার মধ্যে পড়ছে? লং টার্ম। লং টার্ম। আর 8% প্রিফারেন্স শেয়ার, ইকুইটি, শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ, এই 3টা আমাদের লং টার্ম লায়াবিলিটির মধ্যে পড়ে নাই, কারেন্ট লায়াবিলিটির মধ্যে পড়ে নাই। তাহলে এটা এই 3টা কার মধ্যে পড়ছে বলো দেখি? ওনার সিকিউরিটিতে। ওনার সিকিউরিটি। কথা কি বুঝতেই পারছি? জি স্যার। তাহলে আমার সাথে সাথে বলেন অ্যাকাউন্টস পেয়েবল এবং ব্যাংক ওভারড্রাফট দুইটা কি? কারেন্ট লাইবিলিটি। লং টার্ম লোন এবং 10% বন্ড এই দুটো কি? লং টার্ম লাইবিলিটিস। আর এই 3টা হচ্ছে কি? অনার্স ইকুইটি। আর অনার্স ইকুইটি মানে কি? ইকুইটি Equity। ফান্ড। এবার সম্পদ পাশে আমাদের 3টা জিনিস থাকে। কি কি? প্রথম হলো কারেন্ট অ্যাসেট, 2 হচ্ছে ফিক্সড অ্যাসেট, 3 হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট। 3 কি বলো দেখি? ফিকটিসিয়াস অ্যাসেট মানে ভয় সম্পদ। তো বলেন তো দেখি যে ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল এবং ইনভেন্টরি এই 3টা কি সম্পদ? কারেন্ট অ্যাসেটস। আর যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট অ্যান্ড মেশিনারি কি অ্যাসেটস? ফিক্সড। ফিক্সড অ্যাসেট। তাহলে এখানে অঙ্কের মধ্যে ফিকটিসিয়াস অ্যাসেট কি? নাই। ক্লিয়ার কথা? জি জি স্যার। তাহলে আমাদের এগুলো পড়া শেষ। এখন 1 নম্বর প্রশ্নে বলছে কারেন্ট রেশিও বের করো। তাহলে কারেন্ট রেশিও সূত্র আমরা জানি কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই, কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট হচ্ছে এই 3টার কি যোগফল। তাহলে আমরা সূত্র লিখছি কারেন্ট অ্যাসেট ডিভাইড কারেন্ট লায়াবিলিটি। প্রথমবার কারেন্ট অ্যাসেটের কি কি এটা লিখে দিতে হবে। তাহলে কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে 3টা। কি কি? ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি। কারেন্ট লায়াবিলিটির মধ্যে কয়টা? 2টা। অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট। তাহলে আমরা লিখছি অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট। এরপরে লাইনে যার যার মান বসেছি। তাহলে এই 3টার যোগফল 3,90,000 আর নিচের 2টার যোগফল 1.5 লাখ। 3,90,000 এর 1.5 লাখ দ্বারা ভাগ করলে মান হয় 2.6। ক্লিয়ার? স্যার জি সাথে স্যার। যে 1 বসাইছেন সেটা আমি আসতেছি, আমি বলি নাই এখন পর্যন্ত। 2.6 পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসেন এই চ্যাপ্টারের টোটাল অ্যান্সার হয় 3 রকম। কয় রকম বলো দেখি? 3 তিন রকম। রকম। যদি সূত্রের মধ্যে যদি টার্ন ওভার লেখা থাকে, টার্ন ওভার যদি লেখে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে কি? যাই হবে অ্যান্সার সাথে কি দিব আমরা? টাইমস। যদি সূত্রের মধ্যে গুণ 100 থাকে তাহলে আমরা অ্যান্সার যাই হবে তার কি দিব? পার্সেন্টেজ। তাহলে টার্ন ওভার তাহলে কি দিব আমরা? টাইমস। গুণ 100 থাকলে কি দিব বলো দেখি? পার্সেন্ট। আর এই 2টা বাদে প্রশ্নে যাই থাকবে যা বের হবে এরপর অনুপাত দিব কত? 1। মনে থাকবে? জি স্যার। তো এখানে কারেন্ট রেশিওর মধ্যে টার্নওভার নাই, সূত্রের মধ্যে গুণ 100 নাই, এই জন্য এমন অনুপাত হয়েছে কত বলো দেখি? 1। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে কারেন্ট রেশিও মান 2.61, অনুপাত কত? 1। কারেন্ট রেশিও নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না না স্যার। স্যার। এবার 2 নম্বর হচ্ছে কুইক রেশিও। তাহলে কুইক রেশিওর ক্ষেত্রে এই কারেন্ট অ্যাসেট থেকে 2টা জিনিস বাদ দেয়, কারেন্ট লায়াবিলিটি একটা জিনিস। বলুন তো কারেন্ট অ্যাসেট থেকে 2টা জিনিস কি কি বাদ দেয়?
Inventory is prepaid. প্রিপেড এক্সপায়ার। কারেন্ট লাইবিলিটি একটা জিনিস বাদ দিয়ে কি? Bank Bank overdraft. ব্যাংক Bank ওভারড্রাফট। তো আমরা এখানে লিখছি কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স। কারেন্ট অ্যাসেট বের 3,90,000, ইনভেন্টরি 2 লাখ টাকা ছিল, প্রিপেড এক্সপেন্স নাই, এই জন্য 0। কারেন্ট লাইবি বের করা হয়েছে 1.5 লাখ, ব্যাংক ওভারড্রাফট ছিল 70। তাহলে এই দুইটার বিয়োগফল 1,90,000, এই দুইটার বিয়োগফল 80, ভাগ করলে মান হয় 2.375। এখানে টার্নওভার নাই, গুণ 100 নাই, এই জন্য অ্যান্সার হয়েছে কি অনুপাত কত? 1। 1 কুইক রেশিওটা ক্লিয়ার? জি স্যার। তাহলে কুইক রেশিও আমাদের শেষ। 3 নম্বরে বের করতে বলছে অ্যাবসোলিউট কুইক রেশিও। তাহলে অ্যাবসোলিউট কুইক রেশিও সূত্র আমরা জানি ক্যাশের সাথে মার্কেটেবল সিকিউরিটির যোগ ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি। তাহলে ক্যাশ আমাদের প্রশ্নে ছিল 1,20,000 আর মার্কেটেবল সিকিউরিটি মানে বিক্রয়যোগ্য বিনিয়োগ, যেটা আমাদের প্রশ্নে নাই, এই জন্য এই মানটা কি 0। আর কারেন্ট লাইন আমাদের প্রশ্নে ছিল 1.5 লাখ টাকা। তাহলে 1,20,000 ভাগ 1.5 লাখ সমান সমান হয়েছে 0.8 গুণ 100 নাই, টার্নওভার নাই, তাহলে অ্যান্সারটা হয়েছে কি অনুপাত কত? 1। 1 ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাবসোলিউট কুইক রেশিওর মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে প্রথম 3টার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? না স্যার। না স্যার। ওকে, যেহেতু প্রশ্ন নাই, এরপর আসেন তাহলে আমরা একটু তারপরে প্রশ্নে চলে যাই। তারপরে প্রশ্নে বলছে যে প্রপার্টি রেশিও। প্রপার্টি মালিকানা অনুপাত, যার সূত্র আমরা জানি ইকুইটি ফান্ড ডিভাইডেড কি? Total টোটাল asset. অ্যাসেট। কিন্তু ব্র্যাকেটে লেখা ছিল এক্সেপ্ট কি ফিকটিসিয়াস অ্যাসেটস। তো আমাদের ব্যালেন্স শিটে যে সম্পদ ছিল কি কোনো ভুয়া সম্পদ ছিল? না না স্যার। তাহলে টোটাল আছে 7,90,000, 7,90,000। আর অন ইকুইটি ফান্ড মানে এই উপরে সবগুলো বাদ দিয়ে আমাদের ইকুইটি ফান্ডের মধ্যে কয়টা? 3টা পড়ছে না? তাহলে 1,10,000, 2,50,000 এবং 90, 3টার যোগফল। তো আমরা এখানে লিখছি ওই 3টার যোগফল 4,50,000 আর টোটাল ফান্ড ছিল 7,90,000, ভাগ করে মান হয় 0.57। অনুপাত কত দিছি বলো দেখি? 1 1. ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে প্রপার্টি রেশিওর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। প্রপার্টি রেশিওর পরের শর্তটা আমাদের বলছিল যে অ্যাসেট প্রপার্টি রেশিও। অ্যাসেট প্রপার্টি রেশিওর সূত্র আর প্রপার্টি রেশিওর সূত্রটা ঠিক উল্টা। প্রপার্টি রেশিওর সূত্রটা কি একটু বলেন যদি দেখি? ইকুইটি ফান্ড ডিভাইডেড বাই, টোটাল আছে। আর অ্যাসেট প্রপার্টি রেশিও এটা উল্টা যদি হয় তাহলে টোটাল অ্যাসেট ডিভাইডেড কি? Equity fund. ইকুইটি ফান্ড। তাহলে এই মানটাকে জাস্ট উল্টে দিই। তাহলে 7,90,000 ভাগ 4,50,000, তাহলে হবে 1.67। এখানে কি অনুপাত কত দিব? 1। 1. ক্লিয়ার? অ্যাসেট প্রপার্টি রেশিও। জি স্যার। জি স্যার। এইবার আসেন তারপরে বলছে ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও সূত্র কি? লং টার্ম ডেপ্ট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড। লং টার্ম ডেপ্ট। আমাদের প্রশ্ন ছিল দুইটা, একটা 60,000, একটা কত 1,30,000। আর ইকুইটি ফান্ড আইটেম ছিল কয়টা? 3টা। 3টা। তাহলে উপরে লেখা হয়েছে দেখেন লং টার্ম ডেপ্ট এই দুইটার যোগফল 1,90,000 আর ইকুইটি ফান্ড তো আগে থেকে বের করে 4,50,000 ভাগ করলে 0.42। অনুপাত কত দিছি? 1। ক্লিয়ার? ডেপ্ট ইকুইটি রেশিও। জি স্যার। জি স্যার। এরপর আমাদের প্রশ্ন ছিল ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই কি? Equity fund. ইকুইটি ফান্ড। ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইডেড বাই, Equity fund. Equity তাহলে fund. ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটির মধ্যে আমরা বলছিলাম লং টার্মের সাথে কি যোগ করতে হয়? প্রিফারেন্সিয়াল না? Yes. লং টার্মের সাথে কি যোগ করতে হয় বলো দেখি? ডিফারেন্সিয়াল। প্রিফারেন্সিয়াল। প্রিফারেন্সিয়াল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইকুইটি ফান্ডের মধ্যে আমরা যে ইকুইটি ফান্ড বের করি সেখানে সে সময় কি ইকুইটি ফান্ড কি আসছে না আসে নাই? আমরা যে অঙ্ক করলাম এতক্ষণ অঙ্ক করলাম ইকুইটি ফান্ড নির্ণয় করার ক্ষেত্রে প্রিফারেন্সিয়াল কি দিছি না দেই নাই? নেই নেই। হ্যাঁ, থাপড়ে ক্লাসটা বের করে দেবেন। ইকুইটি ফান্ড নির্ণয় করছি কি 2টার যোগফল না 3টার যোগফল?
তিনটার যোগফল। তাহলে প্রিফারেন্সিয়াল আছে না? তিনটা জি স্যার। জি স্যার আছে প্রিফারেন্সিয়াল সহায় তো ইকুইটি ফান্ড ছিল নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার তাহলে বলো তো দেখি ইকুইটি ফান্ড নির্ণয় করার ক্ষেত্রে প্রিফারেন্সিয়াল কি দিছিলাম না দেই নাই? দিছিলাম। দিছি স্যার 100% দিছি। এখন একটা আইটেম তো আর দুই জায়গায় যাবে না, ঠিক আছে না? প্রিফারেন্সিয়াল কিন্তু ইকুইটি ফান্ডের ক্ষেত্রে আসে, আবার ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ক্ষেত্রে কিন্তু প্রিফারেন্সিয়াল আসে না? জি স্যার। অবশ্যই আসে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা দেখেন এখানে লেখা আছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটি ডিভাইড ইকুইটি ফান্ড। তাহলে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটির মধ্যে লং টার্মের সাথে কি প্রিফারেন্সিয়ালটা আনছি, ঠিক আছে? যেহেতু প্রিফারেন্সিয়ালটা আমরা ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটির মধ্যে আনছি, তাহলে এইটা আর ইকুইটি ফান্ডের ক্ষেত্রে আসবে না। কথা বুঝতে পারছি? জি স্যার। নর্মালি কিন্তু জি, স্যার। ইকুইটি ফান্ডের ক্ষেত্রে প্রিফারেন্সিয়াল ক্যাপিটাল 100% আসবে, কিন্তু ক্যাপিটাল গিয়ারিং রিস্যুর ক্ষেত্রে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটির মধ্যে যদি প্রিফারেন্সিয়ালটা আসে, তাহলে ওই প্রিফারেন্সিয়ালটার ইকুইটি ফান্ডের ক্ষেত্রে আসবে না। কথায় ক্লিয়ার? জি স্যার বলেন তো কি বলছি? ইকুইটি ফান্ড নির্ণয় করার ক্ষেত্রে প্রিফারেন্সিয়াল আসে না আসে না বলেন? ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ক্ষেত্রে লং টার্মের সাথে যোগ করে দিব আর আমি যেটা প্রশ্ন করছি সেটা আনসার দাও। ইকুইটি ফান্ড নির্ণয় করার ক্ষেত্রে নর্মালি ইকুইটি ফান্ড নির্ণয় করার ক্ষেত্রে প্রিফারেন্সিয়াল ক্যাপিটাল কি আসে নাকি আসে না? আসে স্যার। নরমালি 100% আসে। আসে। কিন্তু ক্যাপিটাল গিয়ারিং ক্ষেত্রে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটির মধ্যে প্রিফারেন্সিয়াল যেহেতু ওখানে আসে, এর জন্য ইকুইটি ফান্ড নির্ণয় করার ক্ষেত্রে প্রিফারেন্সিয়াল ক্যাপিটালটা আর কি আসবে না আসবে না। মনে থাকবে কথা? জি জি স্যার। স্যার ওকে, তাহলে 10% বন্ড ছিল 60, লং টার্ম লাইবিলিটি ছিল 1,30,000 আর প্রিফারেন্স শেয়ার ছিল 1,10,000। তিনটার যোগফল 3 লাখ। আর ইকুইটি ফান্ডের ক্ষেত্রে প্রিফারেন্স শেয়ার বাদে হচ্ছে দুইটা আইটেম যোগফল 3,40,000। তাহলে এই দুটাকে ভাগ করলে মান পাবো 0.88, অনুপাত কত 1। ক্লিয়ার? জি স্যার তাহলে প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল শুধুমাত্র মনে রাখবেন ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ক্ষেত্রে এটা কি ইকুইটি ফান্ডের ক্ষেত্রে আসবে নাকি ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটির মধ্যে আসবে? ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং সিকিউরিটিজ এর সাথে আসবে। সিকিউরিটির মধ্যে আসবে। গুড। তাহলে জি নাম্বার সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সূত্র ছিল। এরপর আমরা এইচ নাম্বারটা বসতে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল। এই সূত্র কিন্তু আমরা এখনো শিখি নাই। যেহেতু আমরা সূত্র শিখি না, তার মানে এই সূত্রটা আমাদের কিছু বানানোর কিছু টেকনিক আছে, ওই টেকনিকের অবলম্বনে আমরা বানাইতে পারবো। মনে রাখবেন প্রশ্নের মধ্যে যদি টু দিয়ে কোনো সূত্র থাকে, কি দিয়ে বলো দেখি? টু দিয়ে। টু দিয়ে যদি কোনো সূত্র থাকে তাহলে মনে রাখবেন 2 এর আগে টুকু হচ্ছে উপরে আর 2 এর পরে টুকু হচ্ছে কি নিচে। মনে থাকবে? জি স্যার তাহলে বলেন জি, যদি স্যার। কি ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, সূত্র কি? উপরে ইনভেন্টরি ডিভাইডেড বাই, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও মনে থাকবে? রেশিও বললাম, রেশিও তো আমরা বেরি করবো ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে? জি তাহলে স্যার সূত্র নাম্বার বলো যদি কি ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সমান সমান। ইনভেন্টরি ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল গুড। তাহলে ইনভেন্টরি আমাদের প্রশ্নে ছিল হচ্ছে 2 লাখ টাকা, আর ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি যোগফল না বিয়োগফল? বিয়োগফল। বিয়োগফল। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা পাইছি 3,90,000, কারেন্ট লায়াবিলিটি পাইছি 1,50,000, এই দুইটার বিয়োগফল হবে। তাহলে আমরা এখানে দিছি, দেখো ইনভেন্টরি 2 লাখ টাকা আর ওয়ার্কিং ক্যাপিটাল মানে কারেন্ট অ্যাসেট 3,90,000 আর কারেন্ট লায়াবিলিটি 1.5 লাখ, এই দুইটার বিয়োগফল হচ্ছে 2,40,000। তাহলে 2 লাখকে 2,40,000 দ্বারা ভাগ করলে 0.83 অনুপাত হবে 1। ক্লিয়ার? জি স্যার। জি স্যার তাহলে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল এই সূত্রটা কি মনে থাকবে? জি স্যার মনে থাকবে আশা করি মনে থাকবে নাকি? জি ওকে, তাহলে 1 নাম্বার অঙ্কটা নিয়ে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নাই প্রশ্ন স্যার। স্যার এখানে সূত্র মুখস্থ ছাড়া এগুলো অঙ্ক করা সম্ভব না, না আমি আগে বলতেছি সূত্র মুখস্থ করে অঙ্ক গেলে বোকামি হবে, অঙ্ক করতে করতে সূত্র মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি আগে সূত্র মুখস্থ করে এরপর অঙ্ক করাবো, তাহলে সেটা হলো বোকামি।
এটা অঙ্ক করবা, অঙ্ক করতে করতে সূত্র অটো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এক্ষেত্রে সূত্র মুখস্থ করাটা বড় কথা না, বড় কথাটা অঙ্কটা বোঝা, অঙ্কটা বুঝলে সূত্র অটোমেটিক মনে পড়বে, ঠিক আছে? টেকনিক পড়তে হবে, টেকনিকটা মনে রাখতে হবে। আর এই সূত্রগুলি দেখবা যে জি একই স্যার। সূত্র বারবার অঙ্ক প্র্যাকটিস করতে করতে গেলে অটো মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে সূত্র মুখস্থ নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। এবার আমরা চলে যাব এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2 এখানে প্রথমে লেখা আছে ইনভেন্টরি। বলেন তো ইনভেন্টরি কিসের মধ্যে পড়ছে? Current assets. Current Cash, asset. Current asset. Current asset. অ্যাকাউন্ট রিসিভেবল, Current asset. Current asset. ব্যাংক ওভারড্রাফট, Current asset. Current asset. Current liabilities. কারেন্ট Current ওভারড্রাফট, liabilities. কারেন্ট Sorry, লাইবিলিটি, current liability. অ্যাকাউন্টস পেয়েবল, Current Current liabilities. liability. কারেন্ট লাইবিলিটি, প্রিপেড এক্সপেন্স, Current liability. কি বল? কারেন্ট অ্যাসেট, প্রিপেড এক্সপেন্স হচ্ছে অগ্রিম খরচ। অগ্রিম খরচ কি? Current asset. কারেন্ট অ্যাসেটস। অ্যাক্রুড স্যালারি মানে বকেয়া খরচ। বকেয়া খরচ কি? Current liabilities. কারেন্ট লাইবিলিটি। ট্যাক্স পেয়েবল আমরা জানি, বন্ডস পেয়েবলের সকল ধরনের পেয়েবল কি? Current liabilities. কারেন্ট Current লাইবিলিটি। liabilities. অ্যাডভান্স রেন্ট রেভিনিউ এর বাংলা হচ্ছে অগ্রিম আয়। অগ্রিম আয় কি সম্পদ না দায়? সম্পদ। সম্পদ, অগ্রিম আয় সম্পদ, Die. Die. অগ্রিম আয় হচ্ছে দায়। আনআর্নড রেভিনিউ এটা অনুপার্জিত আয়, এটাও কি বলো দেখি? দায়। Die. তাহলে এখানে কারেন্ট লাইবিলিটি পাইলাম কি? ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাক্রুড স্যালারি, ট্যাক্স পেয়েবল, অ্যাডভান্স রেন্ট রেভিনিউ এবং কি আনআর্নড রেভিনিউ। এই কয়টা হলো কারেন্ট লাইবিলিটি। আর কারেন্ট অ্যাসেট কি পাইলাম? ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল এবং কি প্রিপেড এক্সপেন্স। মনে থাকবে? জি Yes, স্যার। sir. নিচে দিয়ে আছে সেলস 8 লাখ টাকা অ্যান্ড পার্সেস দিয়ে আছে 4,50,000। এই সেলসের সাথে আর কোনো কিছুই নাই, তার মানে এইটাই হচ্ছে নিট সেলস, এইটাই হচ্ছে কি টোটাল সেলস। পার্সের সাথে যেহেতু কোনো কিছু নাই, তার মানে এইটাই পার্সেস, এইটাই কি নিট পার্সেস। এন্ড আমাদের 5টা প্রশ্ন করছে। 1 নাম্বার বলছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সূত্র আমরা কি জানি? Current liabilities Current divided asset Current divided assets by current liability. তাহলে liabilities. কারেন্ট অ্যাসেটে কারেন্ট লাইবিলিটি দিয়ে ভাগ করে। কারেন্ট অ্যাসেট আমাদের চারটা যোগ করবো, আর কারেন্ট লাইবিলিটি কয়টা? 5-6টা। এই 5-6টা আমরা যোগ করবো। তাহলে কারেন্ট অ্যাসেটের যোগফল 3 লাখ, কারেন্ট লাইবিলিটির যোগফল কত? 1,20,000। ভাগ করলে 2.5 ইস্টু কত? 1। পারবো আমরা এটা? জি স্যার। জি স্যার। এবার অ্যাসেট রেশিওর ক্ষেত্রে কারেন্ট অ্যাসেট থেকে কি কি বাদ দিই আমরা? Inventory or prepaid expense. আর কারেন্ট লাইবিলিটি থেকে কি বাদ দিই? Bank Bank overdraft. overdraft. তাহলে আমাদের দেখেন কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি আমাদের প্রশ্ন আছে, প্রিপেড এক্সপেন্সের প্রশ্ন আছে। কারেন্ট লাইবিলিটি থেকে আমাদের ব্যাংক ওভারড্রাফট কিন্তু প্রশ্ন আছে। তাহলে এই দুইটার বিয়োগফল 90 আর দুইটার বিয়োগফল 1 লাখ। ভাগ করলে 0.9 অনুপাত কত? 1। অ্যাসেট টেস্ট রেশিও সূত্রটা কি মনে থাকবে? জি স্যার। বুঝতে পারছেন এটা? Yes, sir. কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? No, sir. জি স্যার। No. ওকে, 3 নম্বর প্রশ্ন বলছে ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার সূত্র কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই এভারেজ ইনভেন্টরি। ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই কি? Average inventory. Average কস্ট অফ inventory. গুডস সোল্ডটা প্রশ্নের মধ্যে কখনোই উল্লেখ থাকবে না। কখনোই কি উল্লেখ থাকবে না। এটা বের করার সূত্র হচ্ছে দুইটা। কয়টা সূত্র? দুইটা। দুইটা। একটা সূত্র হচ্ছে নেট সেলস থেকে আমরা গ্রস প্রফিট বাদ দিব। নেট সেলস থেকে কি বাদ দিব বলো দেখি? Gross Gross profit. profit. গ্রস প্রফিট বাদ। আর এটা হলো প্রথম সূত্র। আর 2 নম্বর সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং। এখন দুইটার মধ্যে কোনটা অ্যাপ্লাই করব? প্রথমটার মানগুলো যদি থাকে তাহলে প্রথমটা অ্যাপ্লাই করব, না থাকলে অবশ্যই দ্বিতীয়টা অ্যাপ্লাই করব। মনে থাকবে কথা? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের প্রশ্নে এই যে নিট সেল দিয়ে আছে কিন্তু গ্রস প্রফিট দেওয়া নাই, তার মানে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। আমরা হলো কি প্রথমটা ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মানে কি ক্লোজিং। এন্ড ওপেনিং ইনভেন্টরি মানে প্রারম্ভিক মজুত পণ্য, পারচেজ আমাদের দিয়ে আছে কত? 4,50,000। আর ক্লোজিং মানে সমাপনী মজুত পণ্য। আর আমাদের প্রশ্নে ইনভেন্টরি দিয়ে আছে একটাই 2 লাখ টাকা। এটা ওপেনিং না ক্লোজিং বলেন তো দেখি? Closing. ক্লোজিং। তাহলে ওপেনিং নাই, না থাকলে 0, তাহলে 0 প্লাস 4,50,000 মাইনাস ক্লোজিং কত? 2 লাখ। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের হলো কত?
আড়াই লাখ 2 লাখ কত বলো দেখি 50। ক্লিয়ার? 50,000 জি স্যার কস্ট অফ গুডস সোল্ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার স্যার না স্যার তাহলে দেখেন আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ড 2,50,000 আর এভারেজ ইনভেন্টরি আমরা জানি ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড কত 2, কিন্তু আমাদের প্রশ্ন ইনভেন্টরি একটাই ছিল নাকি? জি স্যার ওই জি স্যার সূত্র কি অ্যাপ্লাই করতে হবে? জি স্যার না স্যার তাহলে না। একটাই ওইটা না, অ্যাভারেজের স্যার। মান ভাগ করলে আমাদের 1.2, যেহেতু টার্নওভার আছে এর জন্য অ্যানসারটা হয়ে গেছে কি টাইমস। টাইমস টাইমস ঠিক আছে? জি স্যার এবার 3 নম্বরে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্র নিট ক্রেডিট সেল ডিভাইড কি অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে নিট ক্রেডিট সেল মানে সেলস আমাদের প্রশ্নে দিয়ে আছে 8 লাখ টাকা, আর অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কি ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2, অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের প্রশ্নে দিয়ে আছে 50,000 টাকা, একটাই দিয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে কার সূত্র অ্যাপ্লাই করা দরকার আছে? না স্যার না না স্যার স্যার তাহলে নিট ক্রেডিট সেল 8 লাখ, অ্যাভারেজ ইনভেন্টরি 50, ভাগ করলে হয় 16, টার্নওভার যেহেতু আছে এর জন্য অ্যান্সারটা হয়েছে কি টাইমস। ঠিক আছে? টাইমস জি স্যার এরপরেরটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, যার সূত্র কি নিট ক্রেডিট পার্সেস ডিভাইড কি অ্যাভারেজ। অ্যাকাউন্টস পেয়েবল তাহলে নিট ক্রেডিট পার্সেস আমাদের দিয়ে আছে 4,50,000, অ্যাকাউন্টস পেয়েবল আমাদের প্রশ্নে কই এই যে অ্যাকাউন্টস পেয়েবল 40,000 টাকা একটাই দিয়ে আছে। তাহলে সূত্র অ্যাপ্লাই করার দরকার আছে? না স্যার নাই। না স্যার তাহলে 4,50,000 এই 40,000 ভাগ করা হয় 11.25, টার্নওভার যেহেতু আছে এই জন্য কী হবে বলো দেখি? টাইমস টাইমস ক্লিয়ার? জি স্যার 2 নাম্বার নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার ওকে, তাহলে আমি 2টা অঙ্ক করে দিলাম। না স্যার আমাদের এই শিটে সবগুলো অঙ্ক করে দিয়ে আছে। হ্যাঁ, তো এর মধ্যে এই যে 3 নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্কটা বাদ, ওইটা আমি করে দিব। 3, 4 এই দুইটা বাদ। 5 নাম্বার তোমরা করবা, 6 নাম্বার আমি করব, 3, 4, 6 এটা আমি করে দিব। 7 নাম্বার করবা, দাগে রাখো 7, এই যে 8, 9, তারপর হচ্ছে 10, 11 নম্বর অঙ্ক আমি দেখাবো, 12 নম্বরটা আমি দেখাবো, 13 নম্বর অঙ্ক দাগে রাখো, 13 নম্বর তোমরা করবা, 14 করবা, 15 নম্বরটা করবা, 16 করবা, 17 নাম আমি দেখাবো। আচ্ছা, আর পরবর্তীগুলি এগুলা হলো বড় অঙ্ক, এগুলা আমাকে দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা কি কি করবা আরেকবার একটু মিলিয়ে নাও। 16, 15, 14, 13, 12 কিন্তু আমি করাবো। হ্যাঁ, আট, 7, 10ও আছে স্যার 10 আছে না, আর 5। ঠিক জি আছে? স্যার এই কয়টা অঙ্ক তোমরা দেখো, যেহেতু করে দিয়ে আছে তাহলে সমাধান দেখলে তোমরা বুঝতে পারবা। যদি কোনো সমস্যা হয় আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবো, আমি প্রশ্নের সমাধান দিব। এই প্রশ্নের সমাধান দিয়ে আমরা 3 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার স্যার তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, তোমাদের গ্রুপে